পুরপ্রধান সুদীপ হত্যার তদন্ত করতে গিয়ে কাবেরী ওনার প্রাক্তন এবং বর্তমান স্ত্রীদের সাথে দেখা করার পর অবিনাশবাবুর থেকে জানতে পারে সুদীপের স্কুটারটা উদ্ধার করা গেছে। তাতে বিভিন্ন জিনিসের মধ্যে একটা সি লেখা পেন্ডেন্টও পাওয়া গেছে। কাবেরী থানায় পৌঁছানোর পর অবিনাশবাবু জিনিসগুলো দেখালেন। গাড়ির পেপার, একটা ছোট পারফিউমের বটল, একটা চিরুনি, বাড়ির চাবি, কিছু পার্টির কাগজপত্র আর একটা সি লেখা পেন্ডেন্ট সমেত সোনার চেন। সেটা একটা দামি দোকানের বাক্সে রাখা রয়েছে। কাবেরী বলল, এই দোকানটায় খোঁজ করা হয়েছে? হ্যাঁ, ওনারা কনফার্ম করেছেন সুদীপ তার আগের দিন অর্থাৎ সোমবার ওই দোকান থেকে এই পেন্ডেন্টটা কিনেছিলেন। অবিনাশবাবু জানালেন, মঙ্গলবার রাত 1টা নাগাদ চোরটা কুটিঘাটের গঙ্গার ধারের সেই জায়গাটা দিয়ে যাচ্ছিল। তখনই দেখেছে একটা স্কুটার চাবি লাগানো অবস্থায় ওখানে পড়ে রয়েছে। তখন সে সেটা চুরি করে নিয়ে চলে যায়। তবে সে ততটা পাকা চোর নয়, তাই সে বোকার মতো চুরি করা স্কুটারটা চালিয়েই ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ তাকে অ্যারেস্ট করে। আরও কিছুক্ষণ জিনিসপত্রগুলো দেখে ওরা কাশীপুরে সেই পানওয়ালার কাছে যায়। যেহেতু সুদীপ বেশ পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই পানওয়ালা খুব সহজেই ওনাকে মনে করতে পারল। বলল, কি বলবো স্যার, ওনাকে দেখতে এত সুন্দর লাগছিল। একটা হলুদের উপর কালো নকশা করা পাঞ্জাবি পরেছিলেন, খুব ভালো একটা সেন্ট লাগিয়েছিলেন, পুরো উত্তম কুমারের মতো লাগছিল। আমি ওনার প্রশংসা করায় উনি বেশ খুশি হয়ে হাসলেন, তারপর 3টে পান কিনে চলে গেলেন। কোন দিকে গেলেন জিজ্ঞেস করাতে লোকটা সামনের একটা গলি দেখিয়ে বলল, এই গলির ভিতরে ঢুকে গেলেন। ওরা গলির ভেতর ঢুকে বাড়িগুলো দেখল, কিন্তু কিছুই বোঝা গেল না। গলির উল্টো দিকটা গিয়ে মেন রোডে মিশেছে। তাহলে কি এই গলি দিয়ে শর্টকাট করে সুদীপ অন্য কোথাও গিয়েছিল? আর তেমন কিছু দেখার নেই বলে ওরা ফিরতি পথ ধরল। গাড়িতে অবিনাশবাবু অনেক কথা বলে চলেছিলেন। এই কেসটার এখন আর তেমন কোনো প্রায়োরিটি নেই, বুঝলে। ওর দলের লোকেরা তো মনে হলো ওর মৃত্যুতে এক প্রকারের খুশি হয়েছে। অ্যাকচুয়ালি মানে হচ্ছে খুব সহজে বিরোধী দলের ঘাড়ে দোষ চাপিয়ে সিম্প্যাথির গ্রাউন্ডে ভোট জেতার কথা ভাবছে আর কি। কাবেরীর কানে অর্ধেক কথা ঢুকছিল, অর্ধেক ঢুকছিল না। মনে মনে ভাবছিল, অবিনাশবাবু যদি এই তদন্তের দায়িত্বটা ওর থেকে নিয়ে নেয়, তাহলে ও কী করবে? কোনো তদন্তকে মাঝপথে ছেড়ে দেওয়া তো ওর পক্ষে সম্ভব নয়। গাড়িটা একটা সিগন্যালে দাঁড়িয়েছিল। কাবেরী বলল, আচ্ছা, ডেড বডিটা যে পর্দা দিয়ে কভার করা ছিল সেটা। বলেই ওর চোখ চলে গেল পাশের মলে। সুদীপের তৃতীয় বউ কনকচাঁপা একটি ছেলের সঙ্গে বেশ খুশি খুশি মুখে মল থেকে বেরোচ্ছে। তারপর ওড়না দিয়ে বেশ করে মুখ ঢেকে বাইকে বসলো। ছেলেটা বাইক স্টার্ট দিল। কাবেরী বলল, ফলো করুন। শ্যামবাজারে কনককে বাড়িতে ড্রপ করে দিয়ে ছেলেটা চলে গেল। ওরা আবারও ছেলেটাকে ফলো করলো, কিন্তু একটা সিগন্যালে ছেলেটা বেরিয়ে গেল আর ওদের গাড়িটা আটকে গেল। অবিনাশ বললেন, আরে চিন্তার কিছু নেই, গাড়ির নাম্বার দেখে নিয়েছি, উঠিয়ে নিয়ে চলে আসবো। না না, শুরুতেই ওঠানোর দরকার নেই। কারোর বাইকের পিছনে চাপা তো আর অপরাধ নয়, বরং খোঁজ খবর নিন। অবিনাশ থানায় চলে গেল আর কাবেরী বাড়িতে। দরজা খুলেই নিবারণ দুপুরে লাঞ্চ না করার জন্য প্রচুর চেঁচামেচি জুড়ে দিল। না খেয়ে খেয়ে নাকি ও দিন দিন দড়ির মতন চেহারা হয়ে যাচ্ছে। কাবেরী ওকে বোঝালো যে ছাতুর শরবত খেয়ে ওর পেট যথেষ্ট ভরাই আছে, রাতে পেট পুড়ে সব তরিতরকারি খাবে। কিন্তু নিবারণ শুনল না। ফোন করে গোপালকে সিঙাড়া আনতে বলে দিল আর নিজে গুছিয়ে মুড়ি মাখল। কয়েক বছর আগে সহায় সম্বলহীন নিবারণ কাবেরীদের বাড়িতে রান্নার কাজ নিয়ে এসেছিল। তারপর কবে যে রাঁধুনি থেকে ওদের অভিভাবক নিবারণ কাকায় পরিণত হয়েছে সেটা ওরা নিজেও খেয়াল করেনি। কাবেরীর বাবা মা ছোটবেলায় মারা গেছে, আর গোপালের মা দেশের বাড়িতে থাকে। ছুটি ছাটায় ও মাঝে মাঝে বাড়ি যায়। বাকি সময় দুই বন্ধু নিবারণের ছত্রছায়ায় বেশ সুখে থাকে। সিঙাড়া কেনার মহাদায়িত্ব পেয়েই বোধহয় গোপাল খুব শিগগিরই বাড়ি ফিরে এলো। তারপর চা মুড়ি সিঙাড়া সব কিছু খেয়ে মাটিতে বসে সকালে গঙ্গার ধার থেকে সংগ্রহ করা জিনিস ভর্তি প্যাকেটটা খুলে একে একে দেখতে লাগলো। ভাঙা কাঁচের চুড়ি, ছেঁড়া হাওয়াই চটি, আধখাওয়া ভুট্টা, পুজোর প্রসাদের চুপড়ি, গামছা, কোল্ড ড্রিঙ্কসের ক্যান, প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি হাজার হাবিজাবি জিনিসে গোপাল প্যাকেটটাকে ভরিয়ে ফেলেছে। কাবেরী রেগে গিয়ে বলল, তোকে কি মা গঙ্গার দূষণ মুক্তির দায়িত্ব দেওয়া হয়েছে? গোপাল সগর্বে বলল, হ্যাঁ রে, এগুলো তুলতে গিয়ে বেশ একটা ভেতর থেকে গুড ফিল হচ্ছিল।
ঠিক করেছি এবার থেকে রোজ একটু করে গঙ্গার আবর্জনা সাফ করে আসবো। তা না হয় করিস, কিন্তু এখন আমি সূত্র কোথায় পাবো? আরে এত হতাশ হওয়ার কি আছে? রবীন্দ্রনাথ বলেছেন, যেখানে দেখিবে কাদা খোঁচাইয়া দেখো দাদা, পাইলে পাইতে পারো প্রমাণ গাদা গাদা। বলে বেশ নাটকীয়ভাবে প্যাকেটটার থেকে কাদামাখা মরা ব্যাঙের মতন কিছু একটা বার করলো। কাবেরী ইস বলে লাফিয়ে দূরে সরে গেল। গোপাল দার্শনিকের মতো মুখ করে বলল, এটাকে মরা ব্যাঙ ভাবছিস তো? আমিও তাই ভেবেছিলাম, কিন্তু দেখ, এটা একটা ছেলেদের ওয়ালেট। জলে ভিজে এরকম ব্যাঙের মতো ফুলে গেছে, ভিতরে অনেক কিছু পাবি। ওরা দুজনে ওয়ালেটটা খুলল। ভেতর থেকে একে একে অনেক কিছু বেরোলো। কিছু টাকা পয়সা, একটা আধার কার্ড, কয়েকটা পাসপোর্ট সাইজ ফটো। টাকাগুলো কাদা লেগে খারাপ হয়ে গেছে। আধার কার্ডটা ল্যামিনেট করা রয়েছে বলে তার নাম ঠিকানা সবই পড়া যাচ্ছে। অভিমন্যু ভট্টাচার্য, ঠিকানাটাও লেখা রয়েছে। ছবিগুলো আধার কার্ডের মালিকেরই, দেখে বোঝা যাচ্ছে একটা কম বয়সী ছেলের ছবি। গোপাল চোখ বড় বড় করে বলল, বাবা, কি সাহসী খুনি রে! খুন করে নিজের আধার কার্ড রেখে গেছে, আবার দয়া হয়েছে বলে কিছু টাকাও রেখে গেছে। কাবেরী চিন্তান্বিতভাবে বলল, না, এত মূর্খ কেউ হবে বলে মনে হয় না। নিশ্চয়ই এটা অন্য কোথাও থেকে গঙ্গায় ভেসে এসেছে, কিন্তু এটা পুলিশের চোখে পড়ল না কি করে? না পড়ারই কথা, ওটা মাটির মধ্যে গেঁথে ছিল। তবে যেভাবেই আসুক না কেন, অবিনাশবাবুকে বলি এই অভিমন্যুর খোঁজ নিতে। কাবেরী ফোনটা নিয়ে ইন্সপেক্টর অবিনাশকে ফোন লাগালো। কয়েকটা রিং হয়ে গেল, উনি ওঠালেন না, হয়তো কিছু কাজে ব্যস্ত আছেন। ওদিকে নিবারণও অনেকক্ষণ থেকে গজগজ করে যাচ্ছে যে বৃষ্টি পড়ছে বলে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছে, সেগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। কাবেরী ওকে খাবার দিতে বলল। গোপাল একবার জানলা দিয়ে বাইরের বিদ্যুৎ চমকানো আর বৃষ্টির দাপট দেখে এসে বলল, উফ, জীবনে খুব কমই এমন তুমুল বৃষ্টির মধ্যে খিচুড়ি খেয়েছি। ওর কথা শেষ হলো না, কলিং বেলটা বেজে উঠল। গোপাল খুব হতাশ গলায় বলল, যা হয়ে গেল। কাবেরী অবাক হয়ে বলল, 9টা বাজে, এই ওয়েদার, এখন আবার কে এলো? দরজা খুলে দেখা গেল একজন মহিলা দাঁড়িয়ে আছেন। মোটামুটি 40-এর আশেপাশে বয়স। দেখতে যথেষ্ট সুন্দর হলেও চুলগুলো উস্কো খুস্কো আর চোখের কোণে পুরু কালি। সঙ্গে ছাতা থাকলেও প্রচুর ভিজেছেন, দৃষ্টিতে অত্যন্ত হতাশা। কাবেরী তাড়াতাড়ি ওনাকে ঘরের মধ্যে ঢুকিয়ে একটা তোয়ালে দিয়ে মুছতে বললেন। ভদ্রমহিলা হালকা একটু মুছে ফিরিয়ে দিলেন। কাবেরী ওনাকে সোফায় বসতে বলে বলল, হ্যাঁ, এবার বলুন আপনার কি হয়েছে? উনি কোনো কথা না বলে চুপচাপ বসে রইলেন। কাবেরী বলল, দেখুন, এইভাবে ভিজে গায়ে বসে থাকলে তো আপনার ঠান্ডা লেগে যাবে। আমার কিছু ড্রেস দিয়ে একটু চেঞ্জ করে নিন। ভদ্রমহিলা দুদিকে মাথা নাড়লেন। তাহলে প্লিজ বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভদ্রমহিলা আত্মমগ্নের মতো গলায় বললেন, সুদীপদাকে অনেক ছোট বয়স থেকে চিনতাম, শ্যামবাজারে একই পাড়ায় থাকতাম। কাবেরী এবার ওনার আসার কারণ বুঝল। বলল, ও বুঝেছি, আপনি হয়তো জানেন না যে এই খুনের তদন্তটা আমিই করছি। জানি, টিভিতে সুদীপদার বডির পাশে আপনাকে দেখে বুঝতে পেরেছি। তাহলে ও ভরসা করতে পারছেন না? আমি আপনাকে কথা দিচ্ছি, খুনিকে যে করেই হোক আমি খুঁজে বার করব। খুনিকে তো খুঁজতে হবে না। মানে? খুনটা আমি করেছি। কাবেরী খুব খানিকটা ভেবাচাকা খেয়ে বলল, কি? আমি সুদীপদাকে মাথার পিছন দিকে আঘাত করে হত্যা করেছি। কর্দমাক্ত রহস্যের 4র্থ পর্ব এখানেই শেষ হলো। এই পর্বের অংশগ্রহণকারীরা হলেন অবিনাশ, সন্দীপ গোস্বামী, চৈতালি, পিয়ালি গোস্বামী, পানওয়ালা, দীনবন্ধু পাল, গোপাল, সুদীপ্ত মুখার্জি, কাবেরী সোমা চট্টোপাধ্যায় আর পাত্র পরিচয় আমি প্রিয়াঙ্কা সরকার। কাহিনী পরিচালনা আর উপস্থাপনায় সোমা চট্টোপাধ্যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তবে আর দেরি না করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।